যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। 17 মাস বাংলাদেশের রাজনীতিতে 17 মাস মানে একটা যুগ। দীর্ঘ নীরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা, এমনটাই আশা করছিলেন দলের নেতাকর্মীরা। 23 জানুয়ারি 2026, স্থান ভারতের নয়াদিল্লি। কূটনৈতিক এই শহরের এক গুরুত্বপূর্ণ স্থাপনা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। ঘর ভর্তি আন্তর্জাতিক সাংবাদিক, কূটনীতিক, বিশ্লেষক। আলোচনার শিরোনাম সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, বাংলাদেশে আসলে কি হচ্ছে? আর এটি ছিল 2024 সালের 5 আগস্টের পর ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন। কিন্তু সবার অপেক্ষা ছিল একটি কণ্ঠের জন্য, একটি কণ্ঠ যাকে গত 17 মাস ধরে কেউ প্রকাশ্যে শোনেনি। হঠাৎ অডিও চালু হয়। বাংলাদেশ আজ এক গভীর অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে। মুহূর্তেই মিলনায়তন নিস্তব্ধ, চিরচেনা কণ্ঠস্বর। 17 মাস পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক বা জনসম্মুখে শোনা গেল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্য। তিনি মঞ্চে বা ক্যামেরায় ছিলেন না, শুধু ছিল তার অডিও বার্তা। My beloved countrymen, this is Sheikh Hasina speaking. মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী নফেল, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, এছাড়াও অনলাইনে যুক্ত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভরা মিলনায়তনে দেশি বিদেশি সাংবাদিকদের ভিড়। শেখ হাসিনা নিজে সেখানে না থেকেও পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে আঁকেন এক অন্ধকার চিত্রে। তার ভাষায়, বাংলাদেশ এখন সন্ত্রাস, নৈরাজ্য এবং গণতন্ত্রের নির্বাসনে নিমজ্জিত। তিনি সরাসরি আক্রমণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। তাকে আখ্যা দেন অবৈধ এবং বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকার হিসেবে। To overthrow the foreign serving puppet regime of this national enemy. সেই অডিও বার্তায় তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা এবং প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প। তিনি দাবি করেন 2024 সালের 5 আগস্ট তাকে একটি সুরিপুণ সাজানো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই দিনটিকে তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পতনের দিন হিসেবে তুলে ধরেন। তার কথায়, সেই দিন থেকেই দেশ প্রবেশ করেছে সন্ত্রাসের যুগে। On August 5th, 2024, from that day forward, the nation has been plunged in an age of terror, merciless, relentless and suffocating. বক্তব্যে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজধানী থেকে গ্রাম সবখানেই লুটপাট, চাঁদাবাজি, দলবদ্ধ সহিংসতা চলছে। জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই, নারী ও সংখ্যালঘুদের উপর হামলা লাগামহীন। মানবাধিকার ধ্বংস হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিভে গেছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ ছিল না, এটি ছিল একটি আবেগী বর্ণনা, যেখানে তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান সবকিছুকে বর্তমান সংকটের সঙ্গে যুক্ত করেন। তিনি বর্তমান পরিস্থিতিকে জাতির অস্তিত্বের লড়াই হিসেবে উপস্থাপন করেন। এরপর আসে বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 5 দফা দাবি। এই 5 দফাকে তিনি বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা বলে আখ্যা দেন। অর্থাৎ তার মতে বাংলাদেশ এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আর এই 5 দফাই সেই রোগের চিকিৎসা। প্রথম দাবিতেই তিনি সরাসরি আঘাত করেন বর্তমান প্রশাসনের বৈধতায়। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে। তার মতে এই সরকার বহাল থাকলে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দ্বিতীয় দাবিতে তিনি বলেন, সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার, নাগরিক সেবা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। তৃতীয় দাবিতে তিনি তুলে ধরেন সংখ্যালঘু, নারী এবং দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার প্রশ্ন। তিনি কঠোর ও অটল গ্যারান্টি চান। এই অংশে তার বক্তব্য আরো আবেগী হয়ে ওঠে, কারণ নারীর উপর সহিংসতার বিষয়টি তিনি বারবার উল্লেখ করেন। চতুর্থ দফায় তিনি বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিরোধীদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি তোলেন। তার ভাষায়, বিচার বিভাগকে আবার মর্যাদাপূর্ণ এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। পঞ্চম ও শেষ দাবিতে তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যান। গত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি। এটি ছিল একটি আন্তর্জাতিকীকরণের কৌশল, যা সরাসরি বর্তমান সরকারের উপর বৈশ্বিক চাপ তৈরির চেষ্টা। এই 5 দফা ছিল শুধু রাজনৈতিক দাবি নয়, এটি একটি বিকল্প রাজনৈতিক রোডম্যাপ,
যা সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত এবং রাজনৈতিক আক্রমণ। শেখ হাসিনা দাবি করেন, বর্তমান প্রশাসন জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়েছে, দেশকে হুমকির মুখে ঠেলে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করছে। তার ভাষায়, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান ধ্বংসের পথে। একই সঙ্গে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট আহ্বান জানান, মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি বলেন, শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনা আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের একমাত্র বৈধ গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক হিসেবে তুলে ধরেন। তার বক্তব্যে আওয়ামী লীগকে ইতিহাস, সংস্কৃতি এবং গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা হয়। তার দাবি, জনগণের সহায়তায় দলটি আবার ছিনিয়ে নেওয়া সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে। সামনে 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচন। এই বক্তব্যের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে, নেতৃত্ব নির্বাসনে, মাঠে রাজনৈতিক অস্থিরতা। ঠিক এই মুহূর্তে দিল্লিতে বিদেশি সাংবাদিকদের সামনে এই অডিও বার্তা একটি স্পষ্ট বার্তা দেয়, শেখ হাসিনা এখনো রাজনৈতিক খেলায় সক্রিয়। অডিও বার্তা ছিল একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, অন্যদিকে দলের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করার আহ্বান। এটি ছিল নির্বাচন থেকে রাজনৈতিক কামব্যাকের একটি কৌশলগত ঘোষণা। প্রশ্ন হলো, এই কণ্ঠ কি বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে পারবে, নাকি এটি থাকবে নির্বাসিত এক নেত্রীর প্রতিধ্বনি? উত্তর এখনো অজানা। কিন্তু 23 জানুয়ারি নয়াদিল্লিতে শোনা সেই অডিও বার্তায় একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির লড়াই এখন শুধু ঢাকার রাজপথে নয়, দিল্লির কূটনৈতিক হলরুমেও, জাতিসংঘের করিডোরেও, আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে। শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আঁচ করতে পারবেন। এইমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে, কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি, ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। পশ্চিম পাকিস্তান দেখলেন তো ভিডিওটা, শুনলেনও কানে। এবার আমি আপনাদের একটা জিনিস বলি, বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের, যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। ঠিক কবে বলেছিলাম আমার মনে নেই, 2-3 মাস আগে হবে হয়তো। অকল্পনীয় কি সেটা আমি জানি না, পরবর্তী সময় হয়তো জানতে পারবো। এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে, তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা এই সমস্ত হতো, তারপরে এই যে ফরেনার্স এটা করসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো, তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে। তাদের রিয়াক্ট করতে 24 ঘন্টা লাগেনি, 48 ঘন্টা লেগে গেছে, বা 50 ঘন্টা বলা যায় লেগে গেছে। তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে, কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক। এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে, ভিত কিন্তু আলগা হয়েছে, সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। ইউনুস শিক্ষা দীক্ষা আছে, ইউনুসের পরিচয় টরিচয় আছে, নিজেকে একটা বিরাট মনে করেন, কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত, তারা এখন ট্রেড ডিল করার জন্য, আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে। এমনকি সামরিক বিনিময়, শক্তির বিনিময় তারা করবে ইউএইর মতো।
এই সুলতান চলে এসছেন এখানে ছুটে, এগুলো তো এমনি হচ্ছে না। ডক্টর ইউনূস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেঁচে দেবো। পাকিস্তানের গ্যাস খেয়েছে না, তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন। দেখুন, আমার পুরো এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার উপর থেকে এমবার্গো উঠে যায় তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন? ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না। অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও, যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশোনা করে, সে হচ্ছে ডিআরডিও। ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানা বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না, এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এটা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে? আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টিকবো কি করে? আমরা তো মারা যাচ্ছি, হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর উত্তরে ঘুরে বেড়াবে। সে ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগের দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, বাকি আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 4 মিলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো? একেবারে লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই, ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল, এই আইসিসি। বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি। বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ। তারপরে দেখে পাকিস্তান তো পিচ থেকেই বেরোয়নি, ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে, আইসিসি
আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে মই তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া। এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন, বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন। আপনারা টোটাল যে গান্ডু বনে গেছেন পাকিস্তানের কাছে, আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে, সেটা নিজেরা এবার স্বীকার করুন। আমি সবশেষে একটা কথা বলবো, যে এই ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, যেটা আপনারা ধরে নিতে পারবেন। আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকেও কিন্তু ভয়ঙ্কর। সেটা বাংলাদেশ সরকার, ইউনূস খুব ভালো মতো বুঝতে পারছে। আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা। সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো। একটা বুলেটও খরচা হবে না, কিচ্ছু খরচা হবে না। যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে, সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে, সেদিনকে দেখবেন এইসব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে, কাল যেটা বলেছিলাম, বঙ্গোপসাগরে সব ফেলে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দিন কোন সময় সেটা হয়। 12 তারিখের আগে নিশ্চিতভাবে হবে না। তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায়, তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম, সেই গল্প যদি আমি বলি, যদি এমবার্গো না থাকতো, তাহলে আমি যদি বলতাম, তাহলে পরে আমার এই ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা, তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত। কিন্তু এই এমবার্গোটার জন্য আমি বলতে পারছি না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন। আপনারা না দিতে পারলেন 2-4 জনের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে, সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন, ভেবে মন্তব্য করে আমায় জানাবেন।